মেরে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় থানাতে। এ নিয়ে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। আমি বললাম যে আবার তো সর্বকিছুই আপনারা নিয়ে গেছেন, প্রায় 25 লক্ষ টাকার মালামাল, ক্যাশ টাকা সহ সবকিছু নিয়ে গেছেন, আমি কোত্থেকে টাকা দিব? ও বলতেছে যে 5 লাখ টাকা দিতে হবে। বাড়িতে অবৈধ মালামাল আছে এমন অভিযোগে পুলিশের অভিযান। তারপর কি হয়েছিল সেই পরিস্থিতি বর্ণনা করছিলেন এই ব্যক্তি। যারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সাথে প্রহসন করেছে, জনগণের রক্ত চুষে টাকা খেয়ে। আজকের পর্বে আমরা যে কুখ্যাত পুলিশ মুখোশধারীর মুখোশ উন্মোচন করতে যাচ্ছি, তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 51 বছরের ইতিহাসে সবচেয়ে নিন্দিত, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি দলীয় লেজুর বৃদ্ধি করা এক ভয়ঙ্কর এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে। এমনই আইনি ঝামেলা পড়েছে যে আমাদের এখনই ব্যান্ড পার্টি বাজার মিছিল করা উচিত। পার্টি সং দিয়া এডিটেশন দেন পার্টি সং দেন। ঘটনা কি হয়েছে, 2019 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে, মূলত অনলাইনে। সেখানকার একটা ফুটনোটে নিচে চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে। চৌধুরী মঈনুদ্দিন কে ছিলেন? উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা, জামাতের নেতা কিন্তু না। উনি জামাত করেননি কখনো, এখনো করেন না। 1971 পূর্বদেশ নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন। 16 ডিসেম্বরের পরে ওনার নামে নানা ধরনের উদ্ভট প্রচারণা শুরু করে আতিকুর রহমান বলে একজন, তারই সহকর্মী পূর্বদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র পাওয়া গরম খবর দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি আপডেট ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদকে নিয়ে এবং আসাদুজ্জামান মিয়া তাকে নিয়ে অনেক তথ্য শুনেছেন এবং তথ্য বেরিয়ে এসেছে। তারা দুর্নীতি করেছেন, দেশের অর্থ আসলে বিদেশে পাচার করেছেন, অনেক ধরনের তথ্য আপনারা জানতে পেরেছেন। ইতিমধ্যে কিন্তু একটি খবর ভেসে আসছে, সেটি হলো ডিবি হারুন, তার নাকি গোপন তথ্য বেরিয়ে এসেছে। তিনি অঢাল সম্পদের মালিক হয়েছেন এবং তিনি কি অপকর্ম করেছেন তার সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। দর্শক মণ্ডলী, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব এবং ডিবি হারুনকে নিয়ে কি আলোচনা করা হয়েছে এই ভিডিওয়, সেই ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবং এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে এবং অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চলেন আমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। দর্শক, তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় থানাতে। এ নিয়ে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। আমি বললাম যে আবার তো সর্বকিছুই আপনারা নিয়ে গেছেন, প্রায় 25 লক্ষ টাকার মালামাল, ক্যাশ টাকা সহ সবকিছু নিয়ে গেছেন, আমি কোত্থেকে টাকা দিব? ও বলতেছে যে 5 লাখ টাকা দিতে হবে। বাড়িতে অবৈধ মালামাল আছে এমন অভিযোগে পুলিশের অভিযান। তারপর কি হয়েছিল সেই পরিস্থিতি বর্ণনা করছিলেন এই ব্যক্তি। নিরাপত্তার জন্য এখানে তার পরিচয় দেয়া হচ্ছে না। তিনি জানাচ্ছেন, কয়েকজন পুলিশ সদস্যের সেই অভিযানে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, স্বর্ণালংকার, যেটা পরে তিনি আর ফেরত পাননি। তুই জানিয়েছি, কাউকে কিছু বলতে পারবি না। পরে এক পর্যায়ে আমাকে শরীরে বিভিন্ন স্থানে নির্যাতন করা হয়। পরের দিন রাত্রেবেলা আমাকে ছেড়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো থানাতে কোনো অভিযোগও নেই বা কোনো চিঠিও নেই। এই ব্যক্তি পুলিশের কয়েকজনের বিরুদ্ধে যেভাবে ভয় দেখিয়ে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ তুলছেন, বাংলাদেশে প্রায় সময়ই এমনটা শোনা যায়। তবে দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যে শুধু এভাবেই দুর্নীতি করছেন বলে অভিযোগ তা নয়। কোনো ক্ষেত্রে দুর্নীতি এখন অনেকটাই ওপেন সিক্রেট। এই যেমন পরিবহন খাত। এই জেলার থেকে আরেক জেলায় গেলে ওই জেলার পুলিশে ধরে, তো এটার জন্য ওনাদেরকে মান্থলি করতে হয়, মাসে একটা মান্থলি করতে হয়। দিলে ওইটা ওই এলাকার সার্জেন্ট বা কেউ তখন আমাদেরকে আর ধরে না। আর যদি মান্থলি না করা থাকে তাহলে আমার গাড়ি রিকোজিশন অথবা না হয় টাকা, দুইটা একটা করতে হবে। কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতির ব্যাপকতা কতটা? এক্ষেত্রে দেশটিতে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির সেবা খাতে দুর্নীতি নিয়ে যে জরিপ, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। সংস্থাটির 2022 সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, অবৈধভাবে টাকা উপার্জনের সুযোগ হিসেবে ব্যবহার হচ্ছে আসামি গ্রেফতার, ট্রাফিক সংক্রান্ত বিষয়, পুলিশ ভেরিফিকেশন কিংবা মামলা দায়েরের মতো খাতগুলো। যেসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা। তবে খোদ টিআইবি বলছে, সেবা খাতে এসবের বাইরেও পুলিশের ভেতরে বড় দুর্নীতি ঘটছে বিভিন্নভাবে। শুধুমাত্র বড় ধরনের ঘুষ লেনদেন, প্রকিউরমেন্ট থেকে শুরু করে ক্রয় খাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এই ধরনের যে কার্যক্রম, সেখানে ক্ষমতার ব্যবহার করে যে সম্পদ ব্যয়িত হয় তার একটা অংশ আত্মসাৎ করা। এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট, প্রমোশন, পোস্টিংস, ট্রান্সফার্স হয়। এক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের লেনদেন হয়, যেমন আমাদের জেলখানাতে যে ধরনের চিত্রগুলো।
আমাদের বর্ডারে যে সমস্ত ক্রাইমগুলো হয়, মানব পাচার, তারপরে চোরাচালানি, সেগুলোর কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট থাকে, যেখানে হওয়ার কথা তা আইনের রক্ষক। বাংলাদেশে সাম্প্রতিককালে পুলিশের দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মূলত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়ার পর। এর সঙ্গে গণমাধ্যমে আরও কিছু দুর্নীতির খবরও উঠে আসছে। এসব খবরে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ এবং দুর্নীতির ব্যাপকতা, সেটা বিস্মিত করেছে অনেককেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থেকে দুর্নীতি করে এত বিপুল সম্পদ অর্জনের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে? 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা যে এলিগেশনগুলি আসছে, এই ধরনের এলিগেশন তো আগে কখনো আসেনি। এটা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়, অনেক সময় অ্যাবিউজ অফ পাওয়ারটা এমনভাবে হয় যে এটা একেবারে ধারণা করা যায় না। কিন্তু কথা হলো, এই অপব্যবহারটা কীভাবে করবো? অনেকভাবে এটা করা যায়। এটা হয়তো ধরেন পাওয়ার উনি ইনভোভ করেছে কোথাও, এখন অদৃশ্য জায়গায় কোন জায়গায় করেছে, কিভাবে করেছে, এগুলোতে অ্যাসার্টিন করা খুবই ডিফিকাল্ট যতক্ষণ অনুসন্ধান শেষ না হবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কেউ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, সেটা দেখার জন্য আদৌ কি কোনো ব্যবস্থা আছে? তুই কোন খয়রাতির বাচ্চা খয়রাতি হারুন যে তোমার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হবে, আর দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশের চিকিৎসার অনুমতি পায় না? ভিখারির বাচ্চা ভিখারি, যারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সাথে প্রহসন করেছে, জনগণের রক্ত চুষে টাকা খেয়ে তারপরে এখন সিঙ্গাপুর চিকিৎসার জন্য তুই ডিবি হারুন যাচ্ছ। আর দেশের সত্যিকার জনপ্রিয় জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাবে না? ডিবির হারুন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে যাচ্ছে তার স্ত্রী সহ। আজ বাংলাদেশের মানুষের প্রশ্ন হচ্ছে, এই খুনি, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই দুষ্ট লোকটি চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে, একজন পুলিশের কর্মচারী হয়ে আজ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাচ্ছে। আর এদেশের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন না। এই হারুন বিদেশে যাওয়ার জন্য টাকা পেল কোথায়? একজন পুলিশ অফিসার বাংলাদেশে কত টাকা ইনকাম করে, যেই টাকা দিয়ে তার স্ত্রীর জ্বর কিংবা সর্দি কাশি হলে সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে পারে? বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী এদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অসুস্থ হলে আমরা শুনেছি সিঙ্গাপুর যায়, তাও বাংলাদেশে তাদের যাতায়াত নিয়ে যাওয়া আসা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ সাবেক প্রেসিডেন্ট যিনি সদ্য বিদায় নিয়েছেন, সেই অবৈধ ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে জ্বর সর্দির জন্য 60 জনের বহর নিয়ে ঘুরে এসেছেন, যেটা বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জেগেছে। যখন মানুষের উপরে কর আরোপ করা হয়, যখন গরিবের উপরে টাকার জন্য তাদেরকে চাপিয়ে দেওয়া হয় ট্যাক্স দেওয়ার জন্য, সেই মুহূর্তে তারা বিদেশে চিকিৎসা নিচ্ছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি একটা কথাই জানতে চাই বাংলাদেশের জনগণের কাছে, ডিবি হারুনের শক্তি কোথায়? ডিবি হারুনের টাকার উৎসটা কোথায়? ডিবি হারুন একজন পুলিশ কর্মকর্তা হয়ে তার মতো লোকের স্ত্রীর বাংলাদেশে কি কোনো চিকিৎসার ব্যবস্থা নেই? তিনি বাংলাদেশে চিকিৎসা করানোর মতো কোনো হসপিটাল কি তৈরি হয়নি? তাহলে বাংলাদেশ যে আমরা স্মার্ট বাংলাদেশের স্লোগান তুলছি, আমার এই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ কোত্থেকে? এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে, এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আমাদের এখনই ব্যান্ড পার্টি বাজার মিছিল করা উচিত। পার্টি সং দিয়া এডিটেশন দেন পার্টি সং দেন। ঘটনা কি হয়েছে, 2019 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে, মূলত অনলাইনে। সেখানকার একটা ফুটনোটে নিচে চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে। চৌধুরী মঈনুদ্দিন কে ছিলেন, উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা, জামাতের নেতা কিন্তু না, উনি জামাত করেননি কখনো, এখনো করেন না। 1971 পূর্বদেশ নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন। 16 ডিসেম্বরের পরে ওনার নামে নানা ধরনের উদ্ভট প্রচারণা শুরু করে আতিকুর রহমান বলে একজন, তারই সহকর্মী, পূর্বদেশে চাকরি করতো। সেই সময় উইসান্টের মতো ঘটনা ঘটতেছিল, মানে ডাইনি শিকার যেন যুদ্ধাবস্থায় এভাবে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। ইতিহাসের ন্যারেটিভে বলা হয় উইসান্ট। আমেরিকা হয়েছে কোল্ড ওয়ারের জামানায় কমিউনিস্ট নাম দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। আপনাদের তো হাল আমলের বিখ্যাত অস্কার বিজয়ী সিনেমা ওপেনহাইমার দেখছেন, তাই না? ওপেনহাইমারকে কমিউনিস্ট বলে খেদানো হয়েছিল, যে পারমাণবিক বোমা বানাইলো তারে খেদানো হইলো। চার্লি চ্যাপলিনকে খেদানো হয়েছিল আমেরিকা থেকে। আওয়ামী লীগ যখন জয় বাংলা হবে না, তখন দেখবেন আওয়ামী লীগ নাম দিয়া নিরীহ মানুষকে কেমন হয়রানি করার চেষ্টা করে কিছু মানুষ, ওরা তখন আমাদের সাথে বড় অ্যান্টিফেসিস্ট হয়ে যাবে। যাই হোক, চৌধুরী মঈনুদ্দিনকে এই আতিকুর রহমান বলছিল অপারেশন ইনচার্জ। কিভাবে? চৌধুরী মঈনুদ্দিন was the operation in charge of Al-Badr in Dhaka city. দেখেন কেমন নিউজ ছাপা হয়েছিল, নরঘাতককে ধরিয়া দিন। এটা কিন্তু ওই আতিকুর রহমানের করা নিউজ।
উনি পুরো 71 টাইমে করলেন সাংবাদিকতা, আর উনি জামাত করতেন না সেই সময়, রিজাইন করছিলেন জামাত থেকে। উনি কেন নরঘাত কইলেন? আতিকুর রহমান আজাদের সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিলেন, আর চৌধুরী মঈনুদ্দিন আলবদর নিয়ে নাকি স্কুপ নিউজ করতো। এটা তার দোষ, এটা হইতেছে অভিযোগ। শুনেন, Moinuddin had asked for his address. He asked the number of my residence. Immediately, it cropped in my mind I should not give him the actual number of my residence, because of that fear that he has already become involved in Al-Badr politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered at least abroad to be one of the seminal investigations into the events of 1971, documentary evidence in which your former colleague and editor Atikur Rahman on the Pradesh newspaper that you worked on in 1971 says that you were able to produce exclusive scoops about al-Badr because, he says, you had unique information about al-Badr because, in fact, he says you sat on the central committee of al-Badr. মানে আলবদর কাউকে ধরে নিয়ে যাবে, সে ভিক্টিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দাও আমারে। আরে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয়? সে তো তার পিছে লোক লাগাই দিবে এবং তার পিছে যায় তার বাসা দেখে আসবে। এই আতিকুর রহমান চৌধুরী মঈনুদ্দিনের পিছে লাগেছিল। কেন লাগেছিল সেটা আমাদের কিছু অনুমান আছে, সেটা আমরা পরে দেখবো। সে তার ক্ষতি করার জন্য উইসা করে লাগে, তো মারা গেছে, খোদা তাআলা তাকে মাফ করুক। কিন্তু 16 ডিসেম্বরের পরে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট ছাপানোর জন্য সে জমা দেয়। এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয়। সম্পাদক কে ছিল জানেন? যাই হোক, ওই প্রসঙ্গে পরে আসতেছি। আতিকুর রহমান দুইটা ডাহা মিছা কথা কইছিল। এক নম্বর, সে চৌধুরী মঈনুদ্দিনের বস ছিল। শুনেন, In 1971, Moinuddin worked here at the Pradesh newspaper in Dhaka. His superior was Atikur Rahman. না, সে চৌধুরী মঈনুদ্দিনের বসা ছিল না। চৌধুরী মঈনুদ্দিনের সিনিয়র ছিল কামাল লোহানী, আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এহসানুল হায়দার চৌধুরী। সে এহসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর ছোট ভাই। আতিকুর রহমান যখন সে বানোয়াট গল্প ছাপানোর জন্য জমা দেয় এহসানুল হায়দার চৌধুরীকে, তার বড় ভাই শহীদ হয়েছে, কিন্তু সে ওই লেখা ছাপতে চায় নাই। পরে তাকে আতিকুর রহমান অস্ত্রধারীদেরকে আইনা তাকে ছাপতে বাধ্য করে ওই নিউজটা। After the end of the war, Atikur Rahman wrote a story that made front-page news across Bangladesh, naming Chaudhry Moinuddin as a member of the al-Badr. তখন তো সবার হাতে হাতে অস্ত্র, কে মুক্তিযোদ্ধা কে রাজাকার কি অস্ত্র ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রধারীকে এনে তাকে বন্দুক ধরে তাকে ছাপতে বাধ্য করে এই নিউজটা, এই আতিকুর রহমান। আর 2 নম্বর মিছা কথা হইতেছে আব্দুল খালেক মজুমদার ঢাকা নগরের জামাতের নেতা ছিল। এই দেখেন তাকে ধরার নিউজ, তাকে ধরে 16 ডিসেম্বরের পরে তাকে প্রচুর মারধর করে। সে নাকি লিখিতভাবে তাদের বলছিল যে চৌধুরী মঈনুদ্দিন আল-বদরের অপারেশন ইনচার্জ ছিল। এটাই হইতেছে একমাত্র প্রমাণ। শুনেন, Short edition, Atikur Rahman intervened when a member of the Jamaat, Khalek Majumdar, was being tortured. I asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killings, but Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atikur Rahman remains convinced that the evidence Majumdar gave about Moinuddin is reliable. He always claimed that Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. পুরাই মিছা কথা। খালেক মজুমদারের জেল হয় মুজিবের আমলে, তার ট্রায়াল হয়, বিচার হয়। সে ট্রায়ালের কোথাও এমনকি পুলিশের কাছে চৌধুরী মঈনুদ্দিনের নাম বলে, তার এফিডেভিট করা লিখিত স্বীকারোক্তি আছে। দেখছেন কেমন জাউরা। লন্ডনের চ্যানেল 4 একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে। আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মঈনুদ্দিনের সিনিয়র কামাল লোহানীর সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে কামাল লোহানীকে নানাভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন করা হয়েছিল, মানে ডেভিড বার্গম্যান করছিল যে চৌধুরী মঈনুদ্দিন কি বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল। কামাল লোহানী অভিযোগ অস্বীকার করছিল এবং চৌধুরী মঈনুদ্দিনের প্রশংসা করছেন। অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল 4 যখন ডকুমেন্টারি করে, পাবলিশ করে, প্রচার করে, ওই অংশটা বাদ দিয়ে দেয়। আমি প্রশ্ন করতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে? এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে, কেমনে জানলাম? চ্যানেল 4 এর বিরুদ্ধে চৌধুরী মঈনুদ্দিন লন্ডনে মামলা করছে। তখন আদালত চ্যানেল 4 কে আদেশ দেয় ওই ডকুমেন্টারির আনএডিটেড পুরো ফুটেজটা বাদী পক্ষকে দিতে হবে। ওরা দেয়। ওইখানে ওনারা কামাল লোহানীর ওই বক্তব্যটা দেখতে পান, শুনতে পান। চৌধুরী মঈনুদ্দিন বিডি নিউজ 24 এ সাক্ষাৎকার দিয়েছিলেন 2013 সালে। এখন এটা সরাই ফেলছে এখান থেকে, বিডি নিউজ থেকে। কামাল লোহানী তখন বেঁচে আছেন। সেখানে তিনি মানে চৌধুরী মঈনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছেন। এখন প্রশ্ন হলো যে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে কিছু লোক কেন আদা জল খেয়ে লাগছে বলা মুশকিল। আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেলাসি ছিল। আতিকুর রহমান পরে পূর্বদেশ পত্রিকাটা কিন্তু খায় দেয়, সে মালিক হয়, সম্পাদক হয়, হইতেই পারে চৌধুরী মঈনুদ্দিনকে সে কম্পিটিটর বলে মনে করছিল। আরেকটা কারণ হচ্ছে যে 1971 কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই, অগ্নিসংযোগ হয়েছে, ধর্ষণ হয়েছে দুই পক্ষেই। মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে। যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে। ধরেন এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার হইতেছে, আওয়ামী লীগেরা করতেছে, এটা ঠিক, কিন্তু মূল কাজ করতেছে কে? পুলিশ করতেছে, র্যাব করতেছে, ডিবি করতেছে, প্রশাসন করতেছে, তাই না? আওয়ামী লীগ যা বাংলা হইলে দেখবেন যে পুলিশ, র্যাব নিরীহ আওয়ামী লীগারদের ধরে বাম্বু দিবে, অতি উৎসাহী হয়ে বাম্বু দিবে, বাম্বু দিয়ে ছবি তুলবে,
আর ভিডিও করে পাঠাবে আঙ্কেলের কাছে, কইবে যে দাদা দেখেন দেখেন ইনকা করে সাইজ করেছি, ঠিক আছে না, আরো কিছু করবো, আরো কিছু করা লাগবে, মানে নিজে বাঁচার জন্য সে বলির পাঠা খুঁজবে। মুজিবের প্রশাসনে ঢুকেছিল রাজাকাররা এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর হইয়া, আর কেমনে এটা শুনে অবাক হলেন? হ্যাঁ, তাহলে ইতিহাস বলি। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল মানে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচির ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছিল। হ্যাঁ, অবাক হলেন? অবাক হলেন না? আরো আছে। 71 সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল হাসিব। সে শেখ মুজিবের জনসংযোগ অফিসার হয় মুক্তিযুদ্ধের পরে। সিএসপি রফিকুল্লাহ যে পাক বাহিনীর পক্ষে কাজ করে গেছে, তারে শেখ মুজিব তার সেক্রেটারি বানায়। কুখ্যাত খনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম গণভবনে চাকরি দেয় শেখ মুজিব। মোনাম খানের এডিসি ব্রিগেডিয়ার মশরুল ছিল, শেখ মুজিব তাকে নিজের এডিসি বানায়। হ্যাঁ, পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদের উপরে নজরদারির জন্য একটা টিম ছিল 303 নামে। ওই 303 টিমের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব কইরা। ওই সময় 71-এ পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে সমস্ত অত্যাচার করছে, পাকিস্তান সরকারের চাকরি করছে ইয়ে চৌধুরী। স্বাধীনতার পর প্রমোশন পায় ডিআইজি হয় এবং গোয়েন্দা বিভাগ প্রধানের দায়িত্ব পালন করে। মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয়। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করছিল পুলিশ অফিসার এবিএস সবদার। সে হলো শেখ মুজিবের গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচারক ছিল। সেই বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল, রাজাকার তো একটা প্যারামিলিটারি ছিল, তাই না? রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন। সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল, সব রাজাকারদের থেকে সে রিক্রুট করছে। স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে তাকে প্রদান করা হয়। শেখ মুজিব সরকারের সেনা পুলিশ প্রধান ছিল ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির 71 ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউড়াতে, তেলিয়াপাড়াতে, এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপারেশনে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলা বারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কর্পস অফিসার লেফটেন্যান্ট মোদাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয়। এয়ার কমান্ডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকার প্রধান ছিল। স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান বানায় তারে, মানে ডিজিএফ এখন যেটা তার প্রধান বানায় তারে। রাজাকার আপাততের বিচার এবং দণ্ডাদেশ প্রদান করা হয়েছে যে কোর্টে, সেই কোর্টের হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান। তার মানে বুঝেছেন তো, সোহরাওয়ার্দীর বডিগার্ডের সরকার ছিল রাজাকারের সরকার। এরাই ওই আতিকুর রহমানকে মদত দিচ্ছে। এখন আসেন ওই মামলার প্রসঙ্গে আসি। ওই যে 2019 সালে যুক্তরাষ্ট্রের যে ষষ্ঠ দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না, সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন? প্রীতি জিন্তা। আরে দূর, কি কই প্রীতি প্যাটেল, গুজরাটের মেয়ে। ওই মোদির 1 নম্বর লেসপেন্সার। তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি? তো কুরকুরানি তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি। চৌধুরী মহিউদ্দিনের দাবি ছিল যে রিপোর্টে তার রায় এই বিষয়টার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল। এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া দরকার যায়, ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে। তারপরেও উনি চৌধুরী মহিউদ্দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা দায়ের করে। এবং মহিউদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করার বিষয়টাই কোন জন্য মানহানি কর, কারণ বাংলাদেশের আইসিটির কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই। সুতরাং আইসিটির মাধ্যমে 1971-এ যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন। এর ফলে যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক হিসেবে মহিউদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে। অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন। আবার বিপরীত পক্ষ মানে স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালত ইতিমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটা বিষয় পুনরায় উত্থাপন করে মহিউদ্দিন যেটা করার চেষ্টা করছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থা অপব্যবহার করতেছেন উনি। সুতরাং মহিউদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক, এটাই হইতেছে মামলার বিষয়টা, মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না। তার মানে পরোক্ষভাবে এই মামলার অন্যতম বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই, ঠিক কিনা বলেন? এই রায় চৌধুরী মহিউদ্দিনের পক্ষে গেছে, মানে এটা খারিজ হয় নাই, আলহামদুলিল্লাহ। তাইলে হাঙ্কারে কি লাভ আর কারাল রানীর কি বাস? হাঙ্কার কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না। একজন আওয়ামী লীগার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল চ্যানেলায়, যদি চৌধুরী মহিউদ্দিন এই মামলায় জিতে যায় তাহলে কি হবে। আমি ওইখান থেকে কই এসেছে একটা সম্ভাবনার কথা বলছিল। 1 নম্বর হচ্ছে যদি চৌধুরী মহিউদ্দিনের পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্তভাবে প্রস্তাবিত করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে। এইটা নাকি 4টা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর, বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী। 2 নম্বর কইছে এই যে আইসিটির সমালোচনা, এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদলতে এক ধরনের আইনি বৈধতার সিল পেয়ে যাবে। এই বিষয়টাকে তখন আইসিটির বিচারে দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায়। উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে। সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ধারাভাবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন, মানে কইতেছে যুদ্ধপরাধী পক্ষের দিক থেকে। এইভাবে 1971-এর প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। তৃতীয়ত ওই করছে যদি চৌধুরী মহিউদ্দিন উতরে যাইতে পারে তাহলে 71-এ সংগঠিত যা যা অপরাধ হইছে তা নিয়ে বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণার লেখালেখির কাজ উদ্যোগগুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে।
লেখক এবং গবেষকদের, ওরে বাবা গবেষক রে, তাদের কাজগুলো করতে হবে। প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়ে আমরা রাজনীতি করছি, অ্যাক্টিভিজম করছি, প্রত্যেক পদে পদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ মাথায় নিয়ে না। আইন বিষয়ে কইতেছে, আইন বিষয়ে তাদের বিন্দু মাত্র ধারণা আছে, তারা জানবেন কাউকে হয়রানি করতে বা আর্থিকভাবে সর্বশান্ত করতে মানহানি মামলার কোনো জুরি নাই। তার মানে আমাদের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মামলা দিত, এখন মামলা খাবে নিজম মজুমদারেরা ইউরোপে বসে। চতুর্থ তো কইতেছে যে বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক সার্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজন্মব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে, তার পুরোটা একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে। এবার বুঝেছেন তো, কাপাকাপি শুরু হয়ে গেছে, কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো দেখেন না। এমনকি জামাত এই নিয়ে কোনো কথা কইতেছে না, কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই ঠিক করে পারিচ্ছে। এইটা মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয়। হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে। এক নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান, আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান। পরিবর্তনটা হয় প্রথমে বয়ানের মাথায়, তারপরে রাস্তায় বিজয় আসে। আমাদের বয়ানের বিজয়ের রাস্তায় আমরা আরো আগে গেলাম। রাস্তার লড়াই তৈরি করেন। হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পড়ে নাই। এটাই আন্দোলন শুরু করার উপযুক্ত সময়। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, মাঠে নামেন, সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন। বাংলাদেশে বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকাই দিতে মাঠে নামেন। এইটা চুপ করে বসে থাকার টাইম না, লড়াইয়ের সময়। ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ট্রেন রুখবো, এই লড়াইয়ের ট্রেন। দর্শক মন্ডলী, যে বর্তমানে ডিবি হারুন আসলে তার অনেক নাম কাম হয়েছে। কোনো বড় বড় আসামি বলেন, অনেক অনেক মাওলানা বলেন, তাদেরকে ধরলে কিন্তু সর্বপ্রথম ডিবি হারুনকে টিভির পর্দায় দেখা যায়। তিনি আসলে আলোচনা করেন ইনাদেরকে নিয়ে, কিন্তু আসলে কি হলো শেষ পর্যন্ত তাকে নিয়ে গুঞ্জন উঠেছে। আসলে আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।